ওবামা ও বাইডেন প্রশাসন এয়ার ট্রাফিক কন্ট্রোলার পদে অদক্ষ ও মানসিকভাবে অসুস্থদের নিয়োগ দেওয়ার কারণেই ওয়াশিংটনে আমেরিকান এয়ারলাইন্স ও ব্ল্যাক হক হেলিকপ্টারের সংঘর্ষ হয়েছে। দুর্ঘটনার যথাযথ তদন্ত শেষ হওয়ার আগেই এমন অভিযোগ করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার হোয়াইট হাউসে এক ব্রিফিংয়ে ট্রাম্প আরও বলেন, শিগগিরই তার প্রশাসন এয়ার ট্রাফিক কন্ট্রোলার পদে পর্যাপ্ত জনবল নিয়োগ দেবে। সেক্ষেত্রে বৈচিত্র্যের বদলে দক্ষতা ও অভিজ্ঞতাকে প্রাধান্য দেওয়া হবে। ওয়াশিংটনে আমেরিকান এয়ারলাইন্সের যাত্রীবাহী বিমানের সাথে সামরিক হেলিকপ্টারের সংঘর্ষে 67 জন নিহত হওয়ার ঘটনার তদন্ত শুরু করেছে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন, ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড এবং সামরিক বাহিনী। তবে তদন্ত শেষ হবার আগেই এই বিষয়ে নিজের রায় দিয়ে দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার হোয়াইট হাউসে এক ব্রিফিংয়ে ট্রাম্প বিমান দুর্ঘটনার জন্য সদ্য সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন এবং সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামাকে দায়ী করেছেন। বিগত ডেমোক্রেটিক আমলে প্রণীত ডাইভার্সিটি, ইকুইটি অ্যান্ড ইনক্লুশন বা ডিইআই নীতি এই দুর্ঘটনার জন্য দায়ী। এমন অভিযোগের পক্ষে প্রেসিডেন্টের কাছে কি প্রমাণ আছে তা জানতে চান এক সাংবাদিক। জবাবে ট্রাম্প বলেন, এয়ার ট্রাফিক কন্ট্রোলার হিসেবে নিয়োগ পেতে হলে বিশেষ কিছু পরীক্ষার মধ্য দিয়ে যেতে হয়, যা বাইডেন প্রশাসন বন্ধ করে দিয়েছিল। তিনি দাবি করেন, বাইডেন ও ওবামা দেশের যে ক্ষতি করেছেন তা পূরণে এয়ার ট্রাফিক কন্ট্রোল থেকে শুরু করে গুরুত্বপূর্ণ সব পদে আরও দক্ষ জনবল নিয়োগের জন্য নির্বাহী আদেশ জারি করা হয়েছে। ফেডারেল চাকরিতে বৈচিত্র্য আনার নামে FAA মানসিক বিকারগ্রস্তদের নিয়োগ দিতে পিছপা হয়নি। ওবামা প্রশাসনের সময় FAA অসংখ্য কৃষ্ণাঙ্গ কর্মকর্তা কর্মচারী নিয়োগ দিয়েছে উল্লেখ করে তিনি বলেন, তাদের মনে হয়েছিল এই প্রতিষ্ঠানে শ্বেতাঙ্গ কর্মীদের সংখ্যা একটু বেশিই ছিল। এদিকে ডিফেন্স সেক্রেটারি পিট হেগসেথ বলেন, হেলিকপ্টারের অবস্থান এবং বিমানের সাথে একই উচ্চতায় অবস্থান করার বিষয়টি রহস্যজনক। ঠিক কি কারণে ব্ল্যাক হকের পাইলট এমনটা করেছিলেন তা খতিয়ে দেখা হচ্ছে। অন্যদিকে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেন, এয়ার ট্রাফিক সিস্টেম নিয়ন্ত্রণে নতুন প্রশাসন সম্ভাব্য সর্বোচ্চ দক্ষ জনবল নিয়োগ দেবে। ওয়াশিংটন ডিসিতে আমেরিকান এয়ারলাইন্সের যাত্রীবাহী বিমানের সাথে ইউএস আর্মির ব্ল্যাক হক হেলিকপ্টার সংঘর্ষের ঘটনায় 67 আরোহীর কেউই বেঁচে নেই। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে ডিস্ট্রিক্ট অব কলম্বিয়ার ফায়ার অ্যান্ড রেস্কিউ চিফ জন ডনেলি জানান, এখন পর্যন্ত 30 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে বৈরী আবহাওয়ার কারণে উদ্ধার কার্যক্রম আপাতত বন্ধ আছে। ট্রান্সপোর্টেশন সেক্রেটারি শন ডাফি বলেন, বিমান ও হেলিকপ্টার দুটির সংঘর্ষের তেমন কোনো কারণই ছিল না। এই দুর্ঘটনা এড়ানো যেত বলে মনে করেন তিনি। ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ডের চেয়ার জেনিফার হোমেন্ডি বলেছেন, এই দুর্ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে জাতির সামনে তা প্রকাশ করা হবে। ডিস্ট্রিক্ট অফ কলম্বিয়ার ফায়ার অ্যান্ড রেস্কিউ চিফ জন ডনেলি জানান, বিমান ও হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় কারো বেঁচে থাকার সম্ভাবনা দেখছেন না তারা। বুধবার রাত 9টায় ওয়াশিংটন ডিসির পোটোমেক রিভারে বিধ্বস্ত হওয়া আমেরিকান এয়ারলাইন্সের বিমানটিতে 60 জন যাত্রী ও 4 জন ক্রু ছিলেন, আর ইউএস আর্মির ব্ল্যাক হক হেলিকপ্টারটিতে 3 জন সেনা ছিলেন। ক্যানসাসের উইচিটা থেকে যাত্রা করা বিমানটি 1 মিনিটেরও কম সময়ের মধ্যেই রোনাল্ড রেগান এয়ারপোর্টে অবতরণ করতে যাচ্ছিল। ঠিক সেই সময়ে সামরিক হেলিকপ্টারটি এর নিকটে চলে আসে। এয়ার ট্রাফিক কন্ট্রোল টাওয়ার থেকে প্যাট 25 সাংকেতিক নামের হেলিকপ্টারটিকে CRJ সাংকেতিক নামে পরিচিত রিজিওনাল জেট বিমানটির কাছাকাছি চলে আসার বিষয়ে সতর্ক করা হয়েছিল। লাইভ ATC.net সেই সময়কার একটি অডিও প্রকাশ করেছে। ব্ল্যাক হক হেলিকপ্টারের পাইলট বিমানটি দেখতে পাওয়ার কথা নিশ্চিত করার 13 সেকেন্ডেরও কম সময়ের মধ্যেই ঘটে সংঘর্ষের ঘটনা। ট্রান্সপোর্টেশন সেক্রেটারি শন ডাফি বলেন, বিমান ও হেলিকপ্টার দুটি স্বাভাবিক নিয়ম মেনেই চলছিল এবং কন্ট্রোল টাওয়ারের সঙ্গে যোগাযোগেও কোনো বিঘ্ন ঘটেনি। ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ডের চেয়ার জেনিফার হোমেন্ডি বলেন, এই ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত করা হবে। বিধ্বস্ত বিমানটিতে ফিগার স্কেটার, তাদের পরিবার এবং কোচদের একটি দল ছিল। তাদের মধ্যে ইয়েভগেনিয়া শিশকোভা এবং ভাদিম নভভ নামে রাশিয়ার 2 জন সাবেক স্কেটিং বিশ্ব চ্যাম্পিয়ন ছিলেন। বোস্টন স্কেটিং ক্লাবের CEO তা নিশ্চিত করেন। এক সংবাদ সম্মেলনে ইউচিটার মেয়র লিলিউ বলেন, তার শহর দেশের সবচেয়ে বড় স্কেটিং চ্যাম্পিয়নশিপের আয়োজন করতে যাওয়ায় বেশ উচ্ছ্বসিত ছিলেন তিনি। তার আগে এমন শোকের ঘটনা বহন করা কঠিন।
বিমানটির দুই পাইলটের একজন ছিলেন 28 বছর বয়সী স্যামুয়েল লাইলি। স্যামুয়েলের বাবা সংবাদ মাধ্যমকে বলেন তিনি এখনো মানতে পারছেন না তার ছেলের সঙ্গে আর দেখা হবে না তার। বিমানটির ক্রুদের মধ্যে 53 বছর বয়সী ফ্লাইট অ্যাটেন্ডেন্ট ইয়েন এপস্টিনও ছিলেন বলে জানিয়েছে তার পরিবার। ব্ল্যাক হক হেলিকপ্টারটির ক্রু চিফ হিসেবে ছিলেন রায়ান ওহেরা। তার স্ত্রীও এক সন্তান রয়েছে। এছাড়া ভার্জিনিয়ার ফেয়ারফক্স কাউন্টি পাবলিক স্কুলসের 3 শিক্ষার্থী ও 6 অভিভাবকও বিমানটির যাত্রী ছিলেন। বিমান বিধ্বস্তের ঘটনায় গভীর শোক জানিয়েছে স্কুল ডিস্ট্রিক্ট কর্তৃপক্ষ। দায়িত্ব পেলে দেশের গোয়েন্দা সংস্থাগুলোকে রাজনৈতিক প্রভাব মুক্ত করার অঙ্গীকার করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মনোনীত ন্যাশনাল ইন্টেলিজেন্স ডিরেক্টর তুলসী গ্যাবার্ড। বৃহস্পতিবার নিজের মনোনয়ন নিয়ে সেনেট শুনানিতে তিনি অভিযোগ করেন ট্রাম্প প্রশাসনকে প্রশ্নবিদ্ধ করতে FBI সহ রাজনৈতিকভাবে প্রভাবিত গোয়েন্দা সংস্থাগুলো এখনও সক্রিয় আছে। একই দিনে সেনেট শুনানিতে অংশ নেন FBI ডিরেক্টর পদে ট্রাম্প মনোনীত ক্যাশ প্যাটেল এবং হেলথ সেক্রেটারি মনোনীত রবার্ট এফ কেনেডি জুনিয়র। ন্যাশনাল ইন্টেলিজেন্স ডিরেক্টর পদে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মনোনীত তুলসী গ্যাবার্ড সেনেট ইন্টেলিজেন্স কমিটির শুনানিতে অংশ নিয়ে জাতীয় নিরাপত্তা সহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন। গ্যাবার্ডের অভিযোগ, দীর্ঘ সময় ধরে ত্রুটিপূর্ণ, অনুপযুক্ত এবং রাজনৈতিকভাবে প্রভাবিত গোয়েন্দা সংস্থার ব্যর্থতার কারণেই জাতীয় নিরাপত্তা বারবার ক্ষুণ্ণ হয়েছে। হাওয়াইয়ের সাবেক এই রিপাবলিকান কংগ্রেসম্যান শুনানির শুরুতেই অভিযোগ করে বলেন FBI এবং গোয়েন্দা সংস্থাগুলো এখনো প্রেসিডেন্ট ট্রাম্প ও তার প্রশাসনকে প্রশ্নবিদ্ধ করার অপপ্রয়াস চালিয়ে যাচ্ছে। তারা ট্রাম্পকে পুতিনের পাপেট হিসেবে প্রমাণের মিথ্যা অপচেষ্টা চালাচ্ছে। সাবেক এই সেনা কর্মকর্তা সেনেট শুনানিতে দাবি করেন প্রেসিডেন্ট ট্রাম্পের পুনর্নির্বাচন স্পষ্টভাবে প্রমাণ করেছে যে দেশের মানুষ গোয়েন্দা ব্যর্থতার পুনরাবৃত্তি চায় না। তুলসী বলেন জনগণ চায় গোয়েন্দা সংস্থার রাজনীতিকরণের অবসান ঘটিয়ে জাতিকে সুরক্ষিত করা। দায়িত্ব পেলে জাতিকে সুরক্ষিত করার উদ্দেশ্যে গোয়েন্দা সংস্থাগুলোকে রাজনীতি মুক্ত ও পক্ষপাতহীন করে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন এই রিপাবলিকান। শুনানিতে জাতীয় নিরাপত্তা সুরক্ষা নিয়ে ডেমোক্রেটিক সেনেটরদের তোপের মুখে পড়লেও নিজের অবস্থানে বেশ শক্ত ও সাবলীল ছিলেন তুলসী গ্যাবার্ড। আইন প্রণেতাদের প্রশ্নের জবাবে তিনি ঘুরে ফিরে বলেছেন দেশের নিরাপত্তা সুরক্ষিত রাখতে প্রয়োজনীয় সবকিছু করতে প্রস্তুত রয়েছেন তিনি। এদিকে একই দিনে সেনেট জুডিশিয়ারি কমিটির কনফার্মেশন শুনানিতে অংশ নেন FBI ডিরেক্টর পদে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মনোনীত ক্যাশ প্যাটেল। অন্যদিকে সেনেট হেলথ কমিটিতে শুনানিতে অংশ নেন হেলথ অ্যান্ড হিউম্যান সার্ভিসেস সেক্রেটারি পদে ট্রাম্প মনোনীত রবার্ট এফ কেনেডি জুনিয়র। শুনানিতে রবার্ট এফ কেনেডি জুনিয়র বলেন প্রেসিডেন্ট ট্রাম্পের মেক আমেরিকা হেলদি এগেইন লক্ষ্য পূরণে কাজ করার উপর অগ্রাধিকার দেওয়া হবে। বিলিয়ন বিলিয়ন ডলার বিনিয়োগ পাওয়া আমেরিকার AI প্রযুক্তিকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে মাত্র $5.6 মিলিয়ন ব্যয়ে তৈরি চায়নার AI অ্যাপ ডিপসিক। ব্রিটেন ও আমেরিকায় সর্বোচ্চ সংখ্যক ডাউনলোডের রেকর্ডও করেছে এই চ্যাটবটটি। এটাকে আমেরিকার প্রযুক্তি খাতের জন্য বড় চ্যালেঞ্জ হিসেবেই দেখছেন প্রযুক্তি বিশ্লেষকরা। চায়না AI প্রযুক্তিতে আমেরিকাকে স্থায়ীভাবে পেছনে ফেলতে পারবে কিনা তা নিয়ে বিশ্লেষকদের সংশয় আছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তাকে তথ্য প্রযুক্তি খাতের ভবিষ্যৎ হিসেবে দেখা হয়। তাই এই প্রযুক্তিতে নিজেদের আধিপত্য ধরে রাখতে আমেরিকার টেক জায়ান্টরা AI গবেষণায় বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে থাকে। কিন্তু মাত্র $5.8 মিলিয়ন ব্যয়ে তৈরি চাইনিজ AI অ্যাপ ডিপসিক জনপ্রিয়তায় হারিয়ে দিয়েছে আমেরিকান যে কোনো কোম্পানির AI অ্যাপকে। এর প্রভাবে স্টক মার্কেটে একদিনে ইতিহাসের সর্বোচ্চ ক্ষতির মুখে পড়েছে চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়া। বিশ্লেষকরা ধারণা করছেন প্রযুক্তির আড়ালে এক সূক্ষ্ম অর্থনৈতিক প্রতিযোগিতায় নেমেছে চায়না। ফলে চ্যাটজিপিটি বনাম ডিপসিক সময়ের সাথে টিকে থাকবে কে, এমন প্রশ্নে এখন বিভক্ত ডিজিটাল দুনিয়া। কয়েকদিন আগেও অখ্যাত একটি চ্যাটবট সপ্তাহের ব্যবধানে কিভাবে পাল্টে দিল প্রযুক্তি ও বিশ্ব অর্থনীতি তাই বিশ্লেষণ করছেন বিশেষজ্ঞরা। AI এক্সপার্ট ডক্টর গ্যারি মার্কাস দাবি করছেন মডেলটিতে তেমন নতুনত্ব না থাকলেও কম খরচ ও আমেরিকার সাথে টেক্কা দিতে প্রযুক্তিতেই বাজারে ছাড়ায় বেশ আলোড়ন তুলেছে ডিপসিক। যদিও AI দুনিয়ায় আমেরিকার শ্রেষ্ঠত্বের প্রশংসা করে ইতিমধ্যে ডিপসিকের টিকে থাকার সম্ভাবনাকে উড়িয়ে দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে AI এর দখল কেবল আমেরিকার নয় বরং সবার জন্য উন্মুক্ত হবে এমন পাল্টা যুক্তিও দিচ্ছেন সেন্টার ফর চায়না অ্যান্ড গ্লোবালাইজেশনের ভাইস প্রেসিডেন্ট ভিক্টর গাও। তিনি আরো বলেন চ্যাটজিপিটিকে প্রতিস্থাপনের চেয়ে AI এর উন্নত সংস্কারে এখন বেশি মনোযোগ চায়নার। অভিবাসীদের জন্য থাকা খাওয়া ও স্বাস্থ্য সেবা সহ বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়ার পরও তাকে অভিবাসী বিরোধী বলায় ক্ষেপেছেন নিউ ইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামস। নিজের পদত্যাগের গুঞ্জনেরও তীব্র সমালোচনা করেছেন তিনি। বৃহস্পতিবার ম্যানহাটনের পাবলিক লাইব্রেরিতে আয়োজিত ইন্টারফেইথ ব্রেকফাস্টে এসব কথা বলেন মেয়র অ্যাডামস।
সাম্প্রতিক সময়ে অভিবাসী ইস্যুতে সরগরম সারা দেশ। বিভিন্ন স্টেটে চলা অভিযানে গ্রেফতার হচ্ছেন হাজার হাজার অবৈধ অভিবাসী। এতে আতঙ্কিত হয়ে পড়ছেন অনেকেই। To our Sikh, to our Muslims, to our Christians, নিউ ইয়র্কের সিটি মেয়র দাবি করেন তাদের সময়ে নিউ ইয়র্কে অভিবাসীদের জন্য বিভিন্ন সুযোগ সুবিধা দেয়া হয়েছে, অথচ তাদের বিরুদ্ধেই উঠছে অভিবাসী বিরোধিতার অভিযোগ। Put 180,000 migrants and asylum seekers on the pathway to the American dream. You housed them, you nursed them, 40,000 children. You provided medical care for them. 220,000 migrants and asylum seekers in this city. To hear people say we are anti-immigrant. Are you out of your mind? Are you out of your mind? সপ্তাহখানেক ধরে অসুস্থতা ও পারিবারিক কারণে বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে অংশ নেননি সিটি মেয়র। তাতেই তার বিরুদ্ধে শুক্রবার পদত্যাগের গুজব উঠেছে। সেসব গুজবকারীদেরকেও একহাত নেন সিটি মেয়র। How do you print a rumor that I'm resigning on Friday, but don't print the facts that we had more jobs in the city's history? Who started the stupid rumor that I was stepping down on Friday? Are you out of your mind? নিউ ইয়র্কে বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে বোঝাপড়া বাড়াতে নিয়মিত আয়োজন করা হয় ইন্টারফেইথ ব্রেকফাস্ট, যেখানে অংশ নেন বিভিন্ন ধর্মের স্কলার ও ধর্মপ্রিয় সাধারণ মানুষ। To the president of our great nation, may he be granted wisdom and foresight to lead our country toward peace, prosperity, stability, and tranquility. Give us this day our daily bread, and forgive us our trespasses, as we forgive those who trespass against us. The target of hate, but we are resilient like so many of you. That he should overcome his challenges and be blessed with continued leadership and many healthy years to come. সবাই আশা করছেন ধর্মীয় মূল্যবোধ বৃদ্ধির মাধ্যমে নিউ ইয়র্ক সহ সারা দেশে শান্তি প্রতিষ্ঠা হবে। পৃথিবীর বৈচিত্র্যতম শহর নিউ ইয়র্কে বিভিন্ন ধর্মাবলম্বীর মিলিয়ন মিলিয়ন মানুষ একসাথে বসবাস করে আসছেন। নিজেদের মধ্যে আন্তরিক সম্পর্ক আরও বৃদ্ধি করতে মেয়র এরিক অ্যাডামস আজ সকালে এই ব্রেকফাস্টের আয়োজন করেন। তিনি আশা করছেন এর মাধ্যমে নিজেদের মধ্যে হৃদ্যতা বৃদ্ধি পাবে এবং শহর বাসযোগ্য হয়ে উঠবে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গণবিরোধী পদক্ষেপের বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ গড়ে তুলতে ডেমোক্র্যাটদের আহ্বান জানিয়েছেন ডিএনসির চেয়ার জেমি হ্যারিসন। বৃহস্পতিবার সিবিএস নিউজের এক অনুষ্ঠানে তিনি বলেছেন, জনগণের আস্থা ফিরে পেতে ডেমোক্র্যাটদের উচিত আবার মানুষের কাছে ফিরে যাওয়া। ডিএনসির চেয়ারম্যান জেমি হ্যারিসন সিবিএস নিউজের অনুষ্ঠানে অতিথি হন। শুরুতেই তার কাছে জানতে চাওয়া হয় এই মুহূর্তে ডেমোক্রেটিক পার্টির নেতাকে। হ্যারিসনের কাছে প্রশ্ন রাখা হয়, এই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্প যেমন আগ্রাসীভাবে নিজের উগ্র চিন্তাগুলো রাষ্ট্রের উপর চাপিয়ে দিচ্ছেন, সেক্ষেত্রে ডেমোক্রেটিক পার্টির নেতারা কিভাবে তাকে মোকাবেলা করতে পারে। হ্যারিসন মনে করেন, ঢালাওভাবে ট্রাম্পের সব গণবিরোধী কর্মকাণ্ডের বিরোধিতা করলে কাজের কাজ কিছুই হবে না। কার্যকর প্রতিরোধ গড়ে তোলার জন্য প্রয়োজন মনোযোগ একটি বিশেষ সমস্যায় স্থির রেখে সেটা নিয়েই সোচ্চার হওয়া। আরেক প্রশ্নের জবাবে হ্যারিসন বলেন, নির্বাচনে ভরাডুবির পরে জনগণের আস্থা ফিরে পেতে ডেমোক্র্যাটদের উচিত আবার মানুষের কাছে ফিরে যাওয়া। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসী বিরোধী নীতির প্রতিবাদে লাস ভেগাসের ট্রাম্প টাওয়ারের সামনে বিক্ষোভ হয়েছে। অবিলম্বে গণবিতরণ কার্যক্রম বন্ধের দাবি জানিয়েছেন বিক্ষোভকারীরা। এদিকে আইসের অভিযান নিয়ে ফ্লোরিডার বিভিন্ন কাউন্টিতে নানা রকম গুজব ছড়িয়ে পড়েছে। তবে কে বা কারা গুজব ছড়াচ্ছে সে বিষয়ে স্থানীয় প্রশাসনের কাছে কোনো তথ্য নেই। ট্রাম্প প্রশাসনের অভিবাসন নীতির বিরুদ্ধে লাস ভেগাসে ট্রাম্প হোটেলের বাইরে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। বুধবারের এই বিক্ষোভে কয়েকশো মানুষ অংশ নেয়। দিনভর স্লোগানে স্লোগানে অভিবাসন নীতি পরিবর্তনের দাবিতে সেখানকার রাজপথ মুখরিত করে তোলেন আন্দোলনকারীরা। ট্রাম্প দায়িত্ব নেয়ার পর অভিবাসীদের বিরুদ্ধে যে কঠোর অবস্থান নিয়েছেন তা থেকে সরে আসার দাবি জানান তারা। নতুন দফায় প্রেসিডেন্ট হয়েই গণবিতরণ, সীমান্তে কড়াকড়ি আরোপ এবং জন্মগতভাবে নাগরিকত্ব পাওয়ার অধিকার বাতিল করা সংক্রান্ত নির্বাহী আদেশ জারি করেন প্রেসিডেন্ট। এদিকে আইসের ধরপাকড়ের ভয়ে দেশের বিভিন্ন স্টেটে আতঙ্কে দিন কাটাচ্ছেন অবৈধ অভিবাসীরা। ফ্লোরিডার জ্যাকসনভিলের অভিবাসন বিষয়ক আইনজীবী এমিলিয়ান সে কথাই জানালেন। অনেক পরিবারে বাবা মারা সন্তানদের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন। তারা আটক হলে তাদের সন্তানদের কি হবে এমন দুশ্চিন্তা নিয়ে অনেকেই লিওনের কাছে আইনি সহায়তার জন্য আসছেন।
তবে ফ্লোরিডা রিপাবলিকান লিবার্টি ককাসের ভাইস চেয়ার ক্যারিন মোর্টনের দাবি, যাদের বিরুদ্ধে অভিযান চলছে তারা অবৈধভাবে দেশে প্রবেশ করেছে। আজ হোক আর 1 বছর পরে হোক, তাদের নিজ দেশে ফিরে যেতেই হবে। গত বছর যেসব অবৈধ অভিবাসী আটক হয়েছেন তাদের মধ্যে 2800 জনের বিরুদ্ধে অনুপ্রবেশ ছাড়াও মাতাল অবস্থায় গাড়ি চালানোর অভিযোগ আনা হয়েছে। মাত্র 30 জনের বিরুদ্ধে হত্যার অভিযোগ রয়েছে। এদিকে বৃহস্পতিবার ফ্লোরিডার বিভিন্ন এলাকায় আইসের অভিযান নিয়ে নানা রকম গুজব শোনা যায়। সেন্ট জোন্স কাউন্টি, জ্যাকসনভিল এবং ক্লে কাউন্টিতে অভিযান ও আটকের গুজব রটে। এছাড়া বিভিন্ন স্কুল থেকে অভিবাসী পরিবারের শিক্ষার্থীদের তুলে নেওয়ার অভিযোগ পাওয়া গেলেও সেগুলোর সত্যতা পাওয়া যায়নি। অন্যদিকে ট্যাম্পা শহরের একটি বাড়িতে আইস অভিযান চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। 2 সন্তানকে নিয়ে এক হিস্প্যানিক দম্পতি সেখানে 1 দশকের বেশি সময় ধরে বসবাস করে আসছিলেন। প্রতিবেশীরা বলছেন ওই দম্পতির সাথে আশপাশের সবার সুসম্পর্ক ছিল। প্রত্যক্ষদর্শীরা জানান ওই বাড়ি থেকে শিশুদের বাবাকে আটক করে নিয়ে গেছে আইসের সদস্যরা। তবে ঠিক কি কারণে এমনটা করা হয়েছে সেই বিষয়ে শিশুদের মায়ের কোনো প্রশ্নের উত্তরই দেননি অভিযানে অংশ নেওয়া কর্মকর্তারা। আইসের চলমান অভিযানে আতঙ্কিত নিউ জার্সির অভিবাসীদের অধিকার ও করণীয় সম্পর্কে ধারণা দিতে হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। নো ইউর রাইটস নামে এই প্রশিক্ষণ দিচ্ছে অলাভজনক সংগঠন মেক দ্য রোড নিউ জার্সি। গণবিতরণের বর্তমান পরিস্থিতিতে অভিবাসীদের অধিকার রক্ষায় সাহায্য করছে এই কর্মশালাটি। সাম্প্রতিক বছরগুলোতে দেশে ক্রমশ কঠোর হয়ে উঠেছে অভিবাসন নীতি। ট্রাম্প প্রশাসনের আমলে দেশে থাকা আরো বেশি কষ্টকর হয়ে পড়েছে এসব অভিবাসীর। নিউ ইয়র্ক, নিউ জার্সি সহ দেশের অনেক শহরে শুরু হয়েছে অভিবাসীদের গণবিতরণ, যার বেশিরভাগই হচ্ছে যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করেই। এই গণবিতরণের ফলে নিপীড়ন ও সহিংসতার আশঙ্কায় উদ্বেগে দিন কাটাচ্ছেন তারা। বিশেষ করে রাজনৈতিক আশ্রয়প্রার্থী ও কাগজবিহীন অভিবাসীরা অত্যন্ত ঝুঁকির মধ্যে রয়েছেন। এমন পরিস্থিতিতে নিউ জার্সির এলিজাবেথে বিশেষ কর্মশালার আয়োজন করেছে কিছু অধিকার রক্ষাকারী সংগঠন। নো ইউর রাইটস নামের এই প্রশিক্ষণে অভিবাসীদের আইনি অধিকার সম্পর্কে সচেতন করা হচ্ছে। কর্মশালায় অভিনয়ের মাধ্যমে মৌলিক অধিকারগুলোর পাশাপাশি বিনা পরোয়ানায় গ্রেফতার ও তল্লাশির বিরুদ্ধে প্রাথমিক ধারণা দেওয়া হচ্ছে। এছাড়াও পুলিশের জিজ্ঞাসাবাদে চুপ থাকা ও আইনজীবীর সাহায্য পাওয়ার অধিকার সম্পর্কেও পরিষ্কার ধারণা পাচ্ছেন অংশগ্রহণকারীরা। কর্মশালায় অংশ নিয়ে এখন অনেক বিষয়ে স্পষ্ট ধারণা পেয়েছেন অনেকেই। বাড়িতে বসে সন্তানদেরও সেগুলো শেখানোর চেষ্টা করছেন তারা। নিউ জার্সির জার্সি সিটির একটি অ্যাপার্টমেন্টে স্ত্রী ও 2 সন্তানকে কুপিয়ে হত্যা করেছেন এক ব্যক্তি। স্ত্রী সন্তানদের হত্যার পর আত্মহত্যার চেষ্টা করেন তিনি। তবে তাকে জখম অবস্থায় উদ্ধার করে আটক করেছে পুলিশ। হত্যাকাণ্ডের কারণ এখনও জানা যায়নি। এটাকে বিচ্ছিন্ন সহিংসতা হিসেবে আখ্যায়িত করেছেন জার্সি সিটির মেয়র। জার্সি সিটির হাডসন স্ট্রিটের 200 ব্লকের এই আন্ডারগ্রাউন্ড অ্যাপার্টমেন্টে 2 সন্তান ও স্ত্রীকে নিয়ে বাস করতেন এক ব্যক্তি। অজ্ঞাত কোনো কারণে নিজের পরিবারের সদস্যদেরকেই নৃশংসভাবে কুপিয়ে হত্যা করে আত্মহত্যার চেষ্টা করে সে। বুধবার রাত 1টার কিছু সময় আগে ঘটে গেছে এই মর্মান্তিক ঘটনা। প্রতিবেশীদের কাছ থেকে তথ্য পেয়ে ঘটনাস্থলে গিয়ে 9 বছর ও 5 বছর বয়সী 2 শিশু ও তার মায়ের মরদেহ উদ্ধার করে পুলিশ। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করার পর পুলিশ ঘাতক ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে। ঠিক কি কারণে এমন নৃশংসভাবে ওই ব্যক্তি নিজের স্ত্রী সন্তানদের কুপিয়ে হত্যা করেছে তার কারণ জানতে পারেনি পুলিশ। তবে প্রাথমিক তদন্তের পর এই ঘটনাকে বিচ্ছিন্ন ঘরোয়া সহিংসতা বলে চিহ্নিত করেছেন তদন্ত কর্মকর্তারা। মর্মান্তিক এই ঘটনায় দুঃখ প্রকাশ করে বিবৃতি দিয়েছেন জার্সি সিটির মেয়র স্টিভেন ফিউলপ। অনাকাঙ্ক্ষিত এই ধরনের ঘটনা এড়াতে সচেতনতা বাড়ানোর উদ্যোগ নেওয়ার কথাও জানিয়েছেন জার্সি সিটির মেয়র। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।